নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে গতকাল সঞ্জয়কে একেবারে স্পষ্টত দোষী সাব্যস্ত করা হয়েছে। সঞ্জয় রায় ধর্ষক ও খুনি, নির্দোষ বলে দাবি করলেও রায় কিন্তু আদালত কিন্তু এই রায়টাই রাখছেন যে এটাই কিন্তু যে সঞ্জয় রায় ধর্ষক এবং সঞ্জয় রায় কিন্তু খুনি। সাজা ঘোষণা হবে কালকে। আপনারা সকলেই জানেন যে সাজা ঘোষণা হবে সোমবার দিনকে। 2024 সালের 9 আগস্ট থেকে 2025 সালে 18 জানুয়ারি 162 দিনে একটা বৃত্ত সম্পন্ন হলো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায়। সিবিআই তদন্তের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদহ আদালত। এইখানেই কিন্তু দর্শক বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে শুরু করে দিল। আমরা ধনঞ্জয়ের ক্ষেত্রে দেখেছিলাম যেন তেন প্রকরণে তাকে ফাঁসি দেওয়াটাই যেন একেবারে স্পষ্ট ছিল। মানুষ বুঝতে পেরে গেছিলেন যে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হবে। তিনি হয়তো দোষী, তিনি দোষ করেছেন, কিন্তু সেই দোষ তিনি একা করেননি, আরো অনেকে ছিলেন। ঠিক সেই রকম এই সঞ্জয় রায় কিন্তু একা দোষ করেননি। দোষ তো নিশ্চয়ই করেছেন, কিন্তু তিনি একা করেননি। একার পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব নয়। আমরা গতকাল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচির একটি ইন্টারভিউ দেখেছি। তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে আইনের ছাত্র হয়ে তিনি লজ্জিত এবং এই ধরনের বিরল তিনি দেখেননি কোনোদিন, যে এটাতে কোর্টের যে সম্মান সেই সম্মান কিন্তু হানি করা হচ্ছে, কোর্টের যে গরিমা সেই গরিমাকে কিন্তু নষ্ট করা হচ্ছে বলেই কিন্তু তিনি মন্তব্য করেছেন। বিরল থেকে বিরলতম অপরাধ বলছে, দাবি করছে সিবিআই, অথচ সেই অপরাধ মাত্র একজন করেছে। এটা কি হতে পারে? মানে সিবিআই নিজেই দাবি করছে বিরল থেকে বিরলতম অপরাধ, এবং সিবিআই আবার এটাই দাবি করছে যে শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনাটা ঘটিয়েছে। এটা কি করে সম্ভব? যেখানে বিরল থেকে বিরলতম যদি কোনো ঘটনা ঘটে এবং এইরকম একটা জনবহুল জায়গা, যেখানে আরজিকর কলেজ হসপিটালের মতন হসপিটাল, যে হসপিটালে সারাক্ষণ লোক থাকে, সারা রাত লোকজনকে দেখতে পাওয়া যায়, সেইখানে এই ধরনের ঘটনা একজনের দ্বারায় অসম্ভব। কারো নজরে না পড়ে এমন তার সম্ভব? এই প্রশ্ন যেমন আমরা করছি, এই প্রশ্ন কিন্তু করছে সঞ্জয়ের আইনজীবীরা। সঞ্জয়ের হয়ে যারা আইনজীবীরা দাঁড়িয়েছেন তারা কিন্তু বলছেন যে অপরাধ নিশ্চয়ই করেছে সঞ্জয়, কিন্তু সঞ্জয় একা করেছে এটা কিন্তু নয়, তার সাথে আরো অনেকেই আছে। যদিও সিসিটিভি ফুটেজ এবং নয়াদিল্লি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট উদ্ধৃত করে সঞ্জয় আইনজীবী দাবি করেন যে সেমিনার হল থেকে 9 আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, সেখানে এমন জায়গা দিয়ে যেতে হয় যেখানে 24 ঘন্টা লোক থাকেন। সেই পরিস্থিতিতে সকলের নজর এড়িয়ে চুপচাপ সেমিনার হল থেকে ঢুকে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারো নজরে না পড়ে 28 মিনিটের মধ্যে ধর্ষণ এবং খুন করা সম্ভব নয় বলে দাবি করেছেন সঞ্জয়ের আইনজীবী। এটা কিন্তু একদম স্পষ্ট যে মাত্র 28 মিনিট সময়ের মধ্যে এত বড় একটা ঘটনা, বিরল থেকে বিরলতম বলছে সিবিআই কোর্ট আনকোর্ট, এই কথাটা উল্লেখ করছে যে বিরল থেকে বিরলতম, সেই ঘটনাটা মাত্র 28 মিনিটে সঞ্জয় রায়ের পক্ষে একার পক্ষে সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। প্রশ্ন যেমন উঠছে সন্দীপ অভিজিতের জামিন ও নির্যাতিতার পরিবারও কিন্তু ক্ষোভ, যে সন্দীপ অভিজিৎ জামিনটা পেল কি করে। অন্যদিকে নির্যাতিতার বাবা মা দাবি করছেন যে সঞ্জয়ের পক্ষে একা এই কাজ ঘটানো সম্ভব নয়, এই ঘটনায় আরো অনেকে যুক্ত আছে বলে দাবি করেছেন তারা। পরিবারের দাবি সিবিআই তদন্ত এখনো অর্ধেক হয়েছে, এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছেন এই বাবা মা, মানে অভয়ের বাবা মা। আরজিকর মামলার রায় ঘোষণা শিয়ালদহ আদালতে হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন, এবং কালকে তার কি রায় হবে সেই রায় ঘোষণা করার আগে কিন্তু বাংলার আনাচে কানাচে প্রতিটা ঘরে ঘরে একটাই কিন্তু আওয়াজ উঠছে যে সঞ্জয় রায় ঠিক কথা দোষী, কিন্তু সঞ্জয় রায়
একা এই কাজ করেননি। আর এই একা করেননি বলেই আজকে একটা বড় প্রশ্ন, এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন তুলেছেন হচ্ছে অভয়ের বাবা মা এবং কিছু বিশিষ্ট ব্যক্তিগণ। তারা বলছেন যে মমতা রাত 2টো পর্যন্ত জেগেছিলেন, ওর কি এত ইন্টারেস্ট ছিল? বিস্ফোরক এই যে ঘটনা, এই ঘটনার যে বিস্ফোরক প্রশ্ন, সেই প্রশ্ন করেছেন নির্যাতিতার বাবা। বলা হচ্ছে কি, আদালতে আসার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নির্যাতিতার চিকিৎসকের বাবা। তিনি বলেন অবশ্যই লোকানো হয়েছে, লোকানো না হলে যারা যা অপরাধ করেছে তারা সকলে এতদিন সামনে চলে আসতো। যারা যেই অপরাধগুলো করেছে সেই অপরাধের জন্য তাদেরকে সামনে আনা যেত যদি কিছু লোকানো না হতো। লোকানো তো অবশ্যই হয়েছে। আরজিকর মামলার রায়ের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা। শনিবার বেলায় বাড়ি থেকে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের বাবা বলেন, এদের স্বাস্থ্য সচিব সহ পুলিশ ও প্রশাসন সমস্ত কর্তব্যের গাফিলতি। মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন যে রাত 2টো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটর করেছেন। ওর কি এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই। এই সঙ্গে তিনি বলেন অবশ্যই লোকানো হয়েছে, লোকানো না হলে যার যা অপরাধ করেছেন তারা সকলে এতদিনে সামনে চলে আসতো। একদম এই প্রশ্নটা কিন্তু একদম স্পষ্ট বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাত 2টো পর্যন্ত কি তদারকি করছিলেন। তিনি নিজে বলছিলেন যে মনিটরিং করেছেন রাত 2টো পর্যন্ত। কিসের মনিটরিং? কোন মনিটরিংটা তিনি করেছেন? যে সমস্ত ডকুমেন্ট লোপাট করার জন্য, সমস্ত কিছু একেবারে চুপচাপ করিয়ে দেওয়ার জন্য তিনি রাত 2টো পর্যন্ত জেগেছিলেন। তা না হলে কোন স্বার্থ ছিল? তিনি রাত্রি 2টো পর্যন্ত কিসের মনিটরিং করেছেন সে বিষয়ে সিবিআই কেন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলো না, বা কোর্ট তাকে কেন অর্ডার করলো না যে এই ধরনের জেগে থাকার কারণটা কি, তার রাত 2টো পর্যন্ত জেগে থেকে তিনি কি করেছেন? পুলিশ তো প্রমাণ লোপাটের কথা স্বীকার করবে না। নিশানা বাবার। বিনীত গোয়েলকে কেন গ্রেপ্তার করা হবে না? প্রশ্ন পরিবার। এই প্রশ্ন আমরা বারবার তুলেছিলাম, আবারও তুলছি যে বিনীত গোয়েলের নাম যখন সঞ্জয় রায় একদম স্পষ্টভাবে উল্লেখ করছেন এবং যেখানে আমরা দেখতে পেয়েছি বিনীত গোয়েলের বাইক নিয়ে সঞ্জয় রায় ঘোরাফেরা করতেন, তাহলে বিনীত গোয়েলের সাথে সঞ্জয় রায়ের একটা বিরাট ভালো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক জেরে কেন সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম তুললেন এবং বিনীত গোয়েলকে কেন সঞ্জয় রায়ের সাথে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন এই মুহূর্তে। কালকে হয়তো সঞ্জয় রায়কে সাজা ঘোষণা করে দেওয়া হবে, কিন্তু বাংলার কোণে কোণে একটাই আওয়াজ উঠছে, যে আওয়াজ হচ্ছে একটাই আওয়াজ, যে আমরা যেটা জানতাম যে আদালতে গেলে মানুষ বিচার পায়, এখন থেকে বাংলার মানুষ সারা ভারতবর্ষকে বলবে আদালতে গেলে বিচার হয় না। আদালত হচ্ছে রাষ্ট্রকে আড়াল করে, রাষ্ট্রকে বাঁচাবার জন্য আদালত, সাধারণ মানুষকে বাঁচাবার জন্য আদালত নয়। এই ধরনের বক্তব্য কিন্তু সাধারণ মানুষ রাস্তাঘাটে, চায়ের দোকানে, পানের দোকানে, বাড়িতে, এখানে সেখানে সমস্ত জায়গায় কিন্তু এই একই আলোচনা চলছে এবং এই একই আলোচনা করছে। প্রত্যেকটা মানুষ একই কথা বলছে যে সঞ্জয় রায়ের পক্ষে, একার পক্ষে কখনোই সম্ভব নয়। তাহলে প্রতিটা মানুষ তারা খবরের কাগজ, নিউজ, সংবাদ মাধ্যম দেখে তারা যদি এই ধরনের কথা বলতে পারে, আর যারা স্বচক্ষে সেখানে গিয়ে তদন্ত করলো, তদন্তের নামে প্রহসন করলো, তারা জানে না মমতা ব্যানার্জিকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে না, কেন রাত্রি 2টো পর্যন্ত তিনি মনিটরিং করেছেন, সেই প্রশ্নের উত্তর তার কাছ থেকে চাওয়া হবে না কেন? বিনীত গোয়েলকে কেন সরাসরি ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে না সঞ্জয় রায়ের সামনে বসিয়ে? এইরকম হাজারো প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর শিয়ালদা কোর্ট তো দূরের কথা, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউই কিন্তু এখনো পর্যন্ত আলোচনায় আনেনি। এগুলো আলোচনায় আনতে হবে। আর যদি সেগুলো আলোচনায় না আনা হয়, যদি সেগুলো নিয়ে তদন্ত না হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা শুধুমাত্র পয়সার কাছে বিকয়। এটা আমরা গতকালও শুনিয়েছিলাম যে বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের, তিনি ওই কথা বলেছেন। কলকাতা হাইকোর্টের বহু আইনজীবী তারা কিন্তু পার্টিকুলার এই মামলাতে মাথা নিচু করে ফেলছেন, হেড হয়ে যাচ্ছে তাদের
মাথা। এমনকি যারা বিজেপি কে সমর্থন করেন এই রকম যারা লয়াররা আছেন তারাও কিন্তু তাদের মাথা হেট করে ফেলছেন, তারাও কিন্তু বলছেন এই অন্যায়, এটা একেবারেই মেনে নেওয়া যায় না, এই ধরনের রায়কে, এই ধরনের তদন্তকে কখনোই মেনে নেওয়া যায় না, এ কথা কিন্তু তারাও বলছেন। দর্শক, আমরা জানি আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে, কাল সূর্য যখন উঠবে এবং তারপরেই শিয়ালদা আদালতের চত্বরে ভিড় জমাবে। বহু ইউটিউবার, বহু সংবাদ মাধ্যম তারা একটাই নিউজ করবে যে আজকে কি রায় দিচ্ছে। সেই রায় ঘোষণার আগে মুহূর্ত দেখুন, সঞ্জয় রায় আসছে, সঞ্জয় রায় লকাবে ঢোকাচ্ছে, সঞ্জয় রায়কে কোর্টে ঢোকাচ্ছে, পুলিশে সয়লাভ হবে। কিন্তু তার মধ্যে থেকে সাধারণ মানুষের একটাই আওয়াজ ওঠা উচিত যে সঞ্জয় রায় একা দোষী নয়, যারা দোষী, যারা আড়াল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কড়া হাতে তদন্ত করতে হবে এবং এই তদন্ত করবে সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রপতি, তার নির্দেশে হবে এই তদন্ত এবং সেই তদন্তে যারা ধরা পড়বে তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে। একেবারে কাল শিয়ালদা কোর্টের চত্বরে এই আওয়াজ উঠুক, শুধু আওয়াজ তুললে হবে না, একেবারে সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে হবে যে এই ধরনের রায়কে সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। আমরা হয়তো অনেকে বলবেন যে কলকাতা যে শিয়ালদা কোর্টকে আমরা অবমাননা করছি, কোন কোর্টকে আমরা অবমাননা করছি না, আমরা শুধু একটাই কথা বলছি, কোর্টের যে মূর্তিটা আমরা দেখতে পাই যে চোখে ফেট্টি বাঁধা, এই চোখে ফেট্টি বাঁধাটা অনেকদিন আগে খুলে দেওয়া হয়েছে, এখন আর ফেট্টি বাঁধা থাকে না, হয়তো কোনো কোনো কোর্টে এখনো সেই ফেট্টি বাঁধা রাখা হয়েছে। কিন্তু এই যে তদন্ত চললো, সিবিআই যে তদন্ত করলো এবং সিবিআই যে হাত গুটিয়ে নিল, এর পেছনে বড় অঙ্কের খেলা আছে। এই সেই খেলাকে ধরতে হবে, এই খেলা কে খেলিয়েছে তাকে ধরতে হবে। এবং শোনা যায় একটি বিশেষ সূত্র দাবি করছে যে এই যে নির্যাতিতার বাবা মাকে কয়েক কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, প্রায় 52 কোটি টাকা তাদের হাতে তুলে দেওয়ার জন্য নাকি অনুরোধ এসছে। আমরা জানি না এই খবরের কতটা সত্যতা আছে বা কতটা সঠিক, কিন্তু আমরা এটা জানি যে সঞ্জয় রায় একা অপরাধ করেননি, একা অপরাধী নয়, যারা যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের বিরুদ্ধে তদন্ত চালাতে হবে এবং তাদেরকে ধরতে হবে। এই আশা রেখে কালকে শিয়ালদা কোর্টে কি হচ্ছে এবং কি সাজা ঘোষণা করছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আবার হাজির থাকবো আপনাদের সামনে। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।